সিচুয়েশনটা বেশ ঘোলাটে। এখানে অনেকগুলা ইন্টারেস্টেড পার্টি আছে, অনেকগুলা চক্র জড়িত আছে। অনেকে নিজের দিকে এটার ফলাফল প্রভাবিত করার চেষ্টা করে চলেছে। সরকার বিভিন্ন সংস্থার ভেতরে তারা যেভাবে বিভিন্ন জায়গাতে প্রশাসনের ভিতরে ডিসি, এসপি তাদের দলীয় লোকজনদেরকে নিয়োগ করেছে, এরা যদি তাদেরকে আসলে সহায়তা করতে পারে, যদি বাংলাদেশ সেনাবাহিনী নির্বিকার থাকে এবং এরা সহায়তা করে, তাহলে অবশ্যই তারা তাদের যে টার্গেট তারা সেখানে হয়তো পৌঁছানোর চেষ্টা করবে। অনেকেরই আশঙ্কা, সন্দেহ কিংবা বিশ্বাস যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, এখনো সম্ভাবনা বলতে হচ্ছে 12 তারিখে নির্বাচনটি যদি হয় সেটি হবে এই খেলায় কোন পরাশক্তি জয় হবে, কোন হবে, কোন ধরনের ইঞ্জিনিয়ারিং হতে পারে যদি সত্যি পরাশক্তিগুলোর খেলা হয়ে থাকে। এই বিষয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আল জাজিরা আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়েক সাহেব। জুলকার নায়েক সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। প্রথমেই যদি জানতে চাই, মানুষের মধ্যে যে বদ্ধমূল একটা ধারণা জন্মেছে যে নির্বাচন আসলে নির্বাচন নামেই মাত্র হচ্ছে, এর আগে অনেক নির্বাচন এরকম হয়েছে, এটি আসলে শো অফ, এখানে কোন একটি বিশেষ শক্তি খেলছে, এই ধারণার সঙ্গে আপনার অনুসন্ধান কি বলে, আপনি কি মনে করেন? আসলে এখন তো অবস্থাটা বেশ বেশ জটিল আর কি। হ্যাঁ, কিন্তু নির্বাচন একটা হতে যাচ্ছে সামনে, এটা আমরা বুঝতে পারছি। সিচুয়েশনটা বেশ ঘোলাটে। এখানে অনেকগুলা ইন্টারেস্টেড পার্টি আছে, অনেকগুলা চক্র জড়িত আছে। অনেকে নিজের দিকে এটার ফলাফল প্রভাবিত করার চেষ্টা করে চলেছে এবং তারা শেষ পর্যন্ত এই চেষ্টা অব্যাহত রাখবে। বিভিন্ন ভাবে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিভিন্ন প্রার্থীকে মেলাইন করার একটা চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ভাবে। তো এগুলা চলতেই থাকবে আর কি, ইলেকশনের আগ পর্যন্ত এই এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমার মনে হয় ইলেকশন হলে তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কার কোথায় কি ইচ্ছা ছিল। এর আগে ধরেন ইলেকশনের মধ্যে একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কে রিগিং করছে বা কারা রিগিং এর সাথে জড়িত, এই ধরনের বিষয় এখন এই পর্যন্ত কোন রকমের মন্তব্য না করাই বেটার। ওয়াশিংটন পোস্টে যে একটি রিপোর্ট পেয়েছে, একটা অডিও রেকর্ডও ফাঁস করা হয়েছে এবং সেটির সঙ্গে আপনার অবশ্যই কিছুটা নয়, মোটামুটি একটা বড় কৃতিত্ব রয়েছে, যেটা আপনার মাধ্যমে ওয়াশিংটন পোস্ট হাতে গেছে যে রিপোর্টটি। সেই রিপোর্টের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র চায় জামাতকে ক্ষমতায় দেখতে এবং যুক্তরাষ্ট্র কোনো অবস্থাতেই শরিয়া আইন বাস্তবায়ন হোক সেটি চায় না, হলে সেক্ষেত্রে তারা স্যাংশন দেবে যদি জামাত ক্ষমতায় আসে এবং তারা যা চাইবে সেটাই করতে পারে। জামাতের সাম্প্রতিক মন্তব্যগুলো এই বিষয়ে বা অন্য বিষয়ে এখান থেকে অনেক মনে হচ্ছে এগুলো আসলে জামাতের লেবাস, জামাত ক্ষমতা আসলে শরিয়া আইন ঠিকই বাস্তবায়ন করবে। এই বিষয় কিন্তু যুক্তরাষ্ট্রের কানে যাচ্ছে না যদি যুক্তরাষ্ট্র ওই মানসিকতাই প্রকাশ করে থাকে। পরিবর্তিত অবস্থায় যুক্তরাষ্ট্র তার মানসিকতার কোনো পরিবর্তন আনছে কি? যুক্তরাষ্ট্রের ওই যুক্তরাষ্ট্রের ওই কূটনৈতিকের সাথে বাংলাদেশের কিছু মহিলা জার্নালিস্টের যে কথোপকথনটা হয় এবং সেখানে যে বিষয়টা প্রকাশ পায় যে মহিলা সাংবাদিকদেরকে আসলে ডাকা হয়েছিল দূতাবাসের ভেতরে এক রকমের বোঝানোর জন্য যে যদি জামায়াত ইসলামী ক্ষমতায় আসে তাহলে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না, জামায়াত ইসলামী আসা কেন তাদের জন্য ভালো হতে পারে, এবং অন্য যে প্রতিদ্বন্দ্বী দলটি আছে নির্বাচনে বিএনপি, তাদের বিষয়েও এখানে বেশ বিশদগার করা হয়। এবং পুরো বিষয়টি আপনি যদি চিন্তা করেন যে আপনি দূতাবাসের ভিতরে একজন সাংবাদিককে ডেকে এই ধরনের রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত অথবা রাজনৈতিক বায়াস প্রকাশ করেন এবং তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেন, এবং এই সাংবাদিকরা প্রত্যেকেই সমাজে নারীবাদী হিসেবে পরিচিত, এটা আসলে কি বার্তা দেয়? যুক্তরাষ্ট্রের এই প্রতীক সাহেব বোঝানোর চেষ্টা করছেন যে জামায়াত ইসলামকে কন্ট্রোল করার মতো ক্ষমতা তাদের কাছে আছে এবং তারা তাদেরকে কন্ট্রোল করতে পারে চাইলেই, বিভিন্ন ভাবে স্যাংশন দিয়ে অথবা তাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এবং তারা এটাও বলেছে যে আসলে কোনো সমস্যা হবে না, আমাদের সাথে তাদের এমন সম্পর্ক যে আমরা ফোন তুলে বলবো তুমি এটা এভাবে করো, ওইটা এভাবে করো, তারা ওইটা এভাবে করবে, এভাবে করবে। এখন আমরা যেটা জানি যে যুক্তরাষ্ট্র দেশ হিসেবে সাধারণত তারা দুর্বল
গণতন্ত্রের দেশদের সাথে সম্পর্ক রাখতে বেশ পছন্দ করে। দুর্বল গণতন্ত্রের দেশে যে সমস্ত সরকার দুর্বল গণতন্ত্র এনশিওর করে এবং দুর্বল গণতন্ত্রের করতে থাকে, তারা তাদেরকে প্রেফার করে। এছাড়া আপনি দেখবেন যে মধ্যপ্রাচ্যের অনেক দেশেও যুক্তরাষ্ট্রের যে সমস্ত সভ্যতা আছে, অনেক দেশের ভয়াবহ রকমের মানবাধিকার ভায়োলেশন রেকর্ড থাকা সত্ত্বেও তারা তাদের খুবই মিত্র রাষ্ট্র। সে সমস্ত দেশের ব্যাপারে তাদের কোনো আপত্তি নাই। সুতরাং এই দেশটার বিদেশ নীতি আসলে এমন যে তাদেরকে মাথা নত করে মেনে চলে অথবা তাদের কথায় আর বসে, এরকম রাষ্ট্রের যারাই কর্ণধার থাকেন না কেন, যে সমস্ত পলিটিক্যাল পার্টি থাকুক না কেন, যারা এইভাবে তাদের কাছে মাথা নত করে ভোট আউট করে, তারা তাদের সাথে খুবই ঘনিষ্ঠ হয়ে যায়। তারা যখন বুঝতে পারে যে অন্যান্য পলিটিক্যাল অ্যাক্টররা আসলে এখানে নতজানু হবে না, তখন তারা তাদের সাথে ডিস্টেন্স করে নেয়, কোনোভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে যেন সেই দলগুলোকে কিভাবে ক্ষমতার থেকে দূরে রাখা যায়। এবং আমি মোটে অবাক হচ্ছি না যে তারা বাংলাদেশেও একই রকমের চেষ্টা করছে। তারা এই চেষ্টা অনেকদিন ধরেই করছে, এখন বেশ কাছাকাছি চলে আসছে। আমার মনে হয় বাংলাদেশের জনগণ যদি নিজস্ব যে ভোটাধিকার আছে এটা সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তাহলে আর এই সমস্ত চেষ্টা ফেষ্টা কোনো লাভ হবে না। বাট অ্যালার্মিং জিনিস হচ্ছে 5ই আগস্ট 2024-এর পরে এই রাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে এমন কিছু ব্যক্তি আমাদের রাষ্ট্রযন্ত্রের ভিতরে প্রবেশ করেছে, যারা কোনো আইন, সংবিধান, কোনো নিয়ম, কোনো কিছু তোয়াক্কা না করে একের পর এক এমন সব কাণ্ড কারখানা করে যাচ্ছেন which are unprecedented। আমার মনে হয় এগুলা যা হচ্ছে এই সবকিছুই হয়তো পরিবর্তন হবে যদি নির্বাচনের মাধ্যমে জনগণের যে সরকার অথবা জনগণের ভোটে নির্বাচিত যে সরকার তারা যদি আসতে পারে। আমার মনে হয় এইসব তাদের সকল আশাই আপনার ঘুরে বালি হয়ে যাবে আর কি। জনগণ তো ভোট থেকে দেয়, ভোটের মধ্য দিয়ে তো নানান ধরনের মেকানিজম ঘটে, ইঞ্জিনিয়ারিং এ ঘটনা ঘটে। এই আশঙ্কাগুলো এখন এই মুহূর্তে আরো তীব্র হচ্ছে যদি ইঞ্জিনিয়ারিং যদি কথা বলছি, সেক্ষেত্রে জনগণের মতামতের প্রতিফলনের কোনো মূল্য থাকবে নাকি জনগণের মতামতের উল্টো রিয়াকশন বা উল্টো রেজাল্ট আমরা দেখতে পাবো? আসলে ইঞ্জিনিয়ারিং তো করা, ভোট ইঞ্জিনিয়ারিং করার প্রসেসটা কিন্তু এতটা সহজ না। যদিও আমরা জানি যে একটি বিশেষ দল অনেক ভোটারদেরকে মাইগ্রেট করিয়েছে বিভিন্ন কনস্টিটুয়েন্সি থেকে, তারা নিজস্ব যে ভোটার ছিল ওদেরকে তারা প্রার্থী দিয়েছে, এমন সব সংসদীয় আসনে নিয়ে এসেছে। আপনি দেখবেন যে বিশেষ দলটি কিন্তু সকল আসনের প্রার্থী দেয়নি, 300 আসনে তারা প্রার্থী দেয়নি। আমরা যেটা শুনেছি, যেটা জেনেছি বিভিন্ন ভাবে, তারা যেটা করেছে, ধরেন ফর এক্সাম্পল, তারা হয়তো জাস্ট উদাহরণ হিসেবে আমি বলছি, তারা হয়তো নাটোর 1 আসনের প্রার্থী দিয়েছে, নাটোর 2 আসনের প্রার্থী দেয় নাই। এখন নাটোর 2 আসনে তার হয়তো ভোট ছিল 20,000, নাটোর 1 আসনে যেখানে সে প্রার্থী দিয়েছে সেখানে হয়তো তার ভোট ছিল 30,000। এখন সে নাটোর 2 আসন থেকে নাটোর 1 আসনে হয়তো 10,000 ভোটারকে মাইগ্রেট করে নিয়ে এসেছে। তো তার ভোট কিন্তু এখানে ন্যাচারালি বেড়ে যাবে। এই কাজটা তারা পুরো দেশেই করেছে বলে আমরা জানতে পেরেছি, বিভিন্ন আসনে তারা এই কাজটি করেছে। তো এই কাজটা যদি তারা করে থাকে এবং এটাতে যদি তারা সফল হয়, তাহলে অবশ্যই তারা তো এক রকমের অর্গানাইজেশন তো তারা ব্যাকগ্রাউন্ডে অবশ্যই করেছে। এবং এছাড়াও তাদের যে সমস্ত অ্যাসেট আছে দেশের ভেতরে, সরকার বিভিন্ন সংস্থার ভেতরে, তারা যেভাবে বিভিন্ন জায়গাতে প্রশাসনের ভিতরে ডিসি, এসপি, তাদের দলীয় লোকজনদেরকে নিয়োগ করেছে, এরা যদি তাদেরকে আসলে সহায়তা করতে পারে, যদি বাংলাদেশ সেনাবাহিনী নির্বিকার থাকে এবং এরা সহায়তা করে, তাহলে অবশ্যই তারা তাদের যে টার্গেট তারা সেখানে হয়তো পৌঁছানোর চেষ্টা করবে। কিন্তু আমার মনে হয় এটা খুবই কষ্টকর হবে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা যারা ভোটের মাঠে থাকবেন, তারা প্রত্যেকেই আমার জানা মতে অত্যন্ত কঠোর ভূমিকায় অবতীর্ণ হবে। এবং যদি এ ধরনের ইরেগুলারিটিস দেখা যায়, লক্ষ্য করা যায়, তাহলে সম্ভবত যেটা করা উচিত দেশের প্রচলিত আইন মেনে তারা হয়তো সেই পদক্ষেপটাই গ্রহণ করবেন। আর এই সব কিছু ডিপেন্ড করে বর্তমান সরকারের আগ্রহের উপরে, তারা কতটা আগ্রহী ভোটটা যেন সফলভাবে হয় সে বিষয়ে। তো আমার মনে হয় আমাদের অপেক্ষা করা উচিত, দেখা উচিত 12 তারিখে কি হয় এবং 12 তারিখের আগে পর্যন্ত কি হয়। কারণ আমরা শুনতে পাচ্ছি 12 তারিখের আগে 12 তারিখে যেন ইলেকশনের সকল আয়োজন যেন পণ্ড করা যায়, এটাকে করতে বেশ কিছু মহল উঠে পড়ে লেগেছে। তারা হয়তো বেশ কিছু প্রোটেস্ট শুরু করতে পারে। এগুলো সব হাইপোথেটিক্যাল কথা, সব শোনা কথা, এগুলো সব শোনা যাচ্ছে, কোনো কিছুই কনক্রিট না। তো আমি একেবারেই নিশ্চিত করে বলতে পারছি না যেমন কিছু হবে, বাট এগুলো শোনা যাচ্ছে।
আকাশে উঠছে এরকম অনেক আলাপ। এই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন, আপনার এই মানে তাৎক্ষণিক এই বন্ধুদের পরিপ্রেক্ষিতে আপনার ইউনূস সরকার কতখানি নিরপেক্ষ থাকবে এই ইলেকশনে, এবং একই সঙ্গে যেটি শোনা যাচ্ছে যে বিশেষ একটি শক্তি বয়কটও করতে পারে, শোনা যাচ্ছে তার ভিত্তি কতখানি হতে নেওয়ার মতো বিষয় কিনা? বিবেচনা তো কিছুটা নিতে হবেই, কারণ আমরা দেখেছি এমন অনেক অনেক ঘটনা ঘটছে। এছাড়াও ধরেন আমাদের সাবেক যে দলটি ছিল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, যে স্বৈরাচারী শক্তি রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারাও যে চুপ করে বসে থাকবে ব্যাপারটা কিন্তু এরকম না। তাদের কাছ থেকেও আপনার প্রেশার আসবে, তারাও কিছু হয়তো করার ফন্দি ফিকির করছে। সুতরাং সকল দিক মিলিয়ে নির্বাচনটা যেন সঠিকভাবে হতে পারে এটাই আমরা কামনা করি। আর দেশের অভ্যন্তরে যারা আছে তাদের যে একটা ইচ্ছা আছে ক্ষমতায় চলে আসার, যেভাবেই হোক, তারা যদি নির্বাচনটা ফলাফল বুঝতে পেরে জনগণের কাছে কাদের কাদের গ্রহণযোগ্যতা বেশি এটা বুঝতে পেরে ইলেকশনটাকে পণ্ড না করার চেষ্টা করে, তাহলে আমার মনে হয় না আর কোনো সমস্যা হবে আর কি। আমি সবাইকেই আমার যে পরামর্শ থাকবে সকলের প্রতি সেটা হচ্ছে যে আপনি নির্বাচন করেন, নির্বাচন করে দেখেন জনগণ আপনাকে কতটা চায়। আর ইট ইজ ডেমোক্রেটিক প্রসেস, আপনারা যদি ডেমোক্রেটিক প্রসেসকে সম্মান করেন তাহলে আমার মনে হয় না এখানে আর কোন রকমের আশঙ্কা থাকবে অথবা কোনো কিছু নিয়ে উল্টাপাল্টা করার কোনো সুযোগ এখানে আছে। কারণ অনেক অনেক বছর পরে বাংলাদেশের সাধারণ মানুষজন একটা ইলেকশন পেয়েছে যেখানে তারা হয়তো ভোটটা নিঃসংকোচে দিতে পারবে। তো এই ভোটটা দেওয়া উচিত, ভোটে সকলেরই পার্টিসিপেট করা উচিত। প্রত্যেকটা নাগরিক যারাই ভোটার আছেন প্রত্যেকে তাদের নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করা উচিত এবং সচেতন থাকা উচিত যে আশেপাশে কি ঘটছে, ভোটকে ঘিরে যে সমস্ত ষড়যন্ত্র চলছে এগুলো নাগরিকদের স্বউদ্যোগেই আসলে খোঁজ খবর নেওয়া উচিত। আমি এই জায়গায় একটা প্রশ্ন, আগে যে প্রশ্ন করছিলাম ডক্টর ইউনূস সরকার কতটা নিরপেক্ষ থাকবে? নিরপেক্ষ তো এখন তাদের আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভেতরেও কিছু লোকজন আছে, এটা আমরা অনেকবারই অনেকে বলেছেন, আমিও বলেছি। ভেতরে কিছু লোকজন আছেন যারা একেবারে নিরপেক্ষ না, যারা বেশ বায়াস, এবং তারা নির্বাচনটা যেন না হয় এর জন্য অনেকদিন ধরেই তারা চেষ্টা করেছে। কিন্তু অবশেষে অনেক ব্যক্তির জন্য, অনেক ব্যক্তির চেষ্টা, সরকারের ভেতরে এমন ব্যক্তি ছিলেন যারা নির্বাচনটা করতে আগ্রহ ছিলেন, তাদের সকলের ঐকান্তিক চেষ্টার ফলে নির্বাচনটা হতে যাচ্ছে। সুতরাং যে ব্যক্তিগুলো চাচ্ছিলেন না যে নির্বাচনটা হোক অথবা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, তাদের অনেকে এখনো বেশ গুরুত্বপূর্ণ পদে আছে। কিন্তু ওই যে বললাম যে কিছু ভালো মানুষও আছে, এই ভালো মানুষের চেষ্টায় হয়তো ইলেকশনটা হয়ে যাবে এবং হয়তো পাবলিকের যে রিফ্লেকশন, পাবলিকের যে অপিনিয়ন, সেটাই ফলাফলটাই আমরা পাবো। যেটা বলছিলাম যে জনগণ কতটুকু স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে, জনগণের একটি অংশ এর মধ্যে সন্ত্রস্ত হয়ে আছে, তারা কাকে ভোট দেয়, তারা বাড়ি থেকে বের হয় কিনা, আদৌ ভোট কেন্দ্রে যায় কিনা, এগুলো নোটিশ করা হবে। এরকম ওপেন ডিক্লিয়ারও কেউ কেউ দিচ্ছে, আমার ভোট দেবো কিনা সেটা তো অন্যের উপর নির্ভরশীল হয়ে উঠছে। আমার মনে হয় এবারের যে ভোটের আয়োজন এবং ভোটের যে পরিবেশ সেটা আগের যে কোনো সময়ের চাইতে বেটার। আমি বলবো যে যারা ভোটার আছেন তাদের উপরে কোনো প্রেশার নাই, তারা ওরকম ভয় ভীতির কোনো ছায়া নাই। একটা সিরিয়াস কনসার্ন অবশ্যই হচ্ছে ল এনফোর্সমেন্ট সিচুয়েশন, নিরাপত্তা অবস্থা তো দেশের 5ই আগস্ট 2024 পর থেকে বেশ ভঙ্গুর। আমরা জানি যে বাংলাদেশে ভোটের আগে, নির্বাচনের আগে সবসময় একটা বাজে রকমের অবস্থা হয়, বাজে রকমের সংঘাত সৃষ্টি হয়। এবারও কিছু এরকম পরিস্থিতি অবতারণা ঘটেছে। যদি এই ধরনের পরিস্থিতি একটা সহনশীল পর্যায়ে থাকে, আমার মনে হয় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবেন। ভারতের ভূমিকা শেষ কি হবে আপনি কি মনে করছেন? যুক্তরাষ্ট্র নিয়ে আলোচনা করছেন, ভারতের ভূমিকা কি হবে? দেখেন, ভারত আমাদের সব থেকে বড় প্রতিবেশী। ভারতের সাথে আমরা সরাসরি ল্যান্ড বর্ডার শেয়ার করি, আমাদের সি বর্ডারও কিছু অংশ আছে, বাট ল্যান্ড বর্ডার আমরা সব থেকে বড় ভারতের সাথে শেয়ার করি। এবং সব থেকে বড় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আপনাকে একটা সম্পর্ক বজায় রাখতে হবে। কিন্তু ভারত অতীতে যে কাজকর্ম করেছে, তারা যেভাবে বাংলাদেশের জনগণের পরিবর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পর্ক
তৈরি করেছে, সেটা খেসারত তারা এখন অবশ্যই দিচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষের মনে যে একটা ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে। ভারতের কোনো বিশেষ খেলা থাকবে কিনা এই ইলেকশনকে কেন্দ্র করে? ভারত তো অবশ্যই ইলেকশনকে ভালো করে মনিটর করছে, কিন্তু তারা যদি বদমাশি করতে চায়, তারা তো বদমাশি করার অবশ্যই অনেক উপাদান তাদের কাছে আছে। তাদের যারা সহযোগী ছিল আগে, যারা তাদের দেশে এখন আশ্রিত অবস্থায় আছে, তারা যদি তাদেরকে ব্যবহার করে দেশের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে চায়, সেটা তারা খুব বেশ ভালো করেই করতে পারে এটা। এবং অবশ্যই সেটা আশঙ্কা তো রয়েছেই। আপনি এর আগে মন্তব্য করেছেন যে এবার ইলেকশন যা হচ্ছে যে পার্লামেন্ট হতে পারে, সেটি কোন বিবেচনা একটু বলছেন? মানে ওই জন্য আপনাকে বললাম, আমি আপনাকে যেটা বলেছিলাম প্রথম দিকে, যে একটি বিশেষ দল কিন্তু সকল আসনের প্রার্থী দেয়নি। তারা বুঝে শুনেই এমন সকল আসনের প্রার্থী দিয়েছে যেখানে তাদের একটা শক্ত অবস্থান আছে, এবং তারা যে ভোটারদেরকে মাইগ্রেট করে নিয়ে এসেছে ওই সমস্ত আসনে। সুতরাং তাদের ইন্টেনশনটা হচ্ছে এমন একটা পার্লামেন্ট গঠিত হয় যেখানে সরকারি দল এইটার বেশ দুর্বল অবস্থা থাকে, অথবা দুই পক্ষ মিলে সরকার গঠন করতে হয়, অথবা সরকারে একটা নাজুক পরিস্থিতি, পার্লামেন্ট একটা নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়ে পার্লামেন্ট একটা ঝুলন্ত পার্লামেন্টে পরিণত হয়। এই ধরনের লক্ষণই একটা গোষ্ঠী অগ্রসর হয়েছে অনেকদিন ধরে। তো এই বিবেচনায় এটা আসলে বলা হয়েছে যে তারা পার্লামেন্ট করতে চায়, এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা নিয়ে সরকারের ভেতর থেকে অনেক বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আলোচনা করেছেন, আভ্যন্তরীণ অনেক গ্রুপে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো সেসব কিছু বিবেচনা নিয়ে এটা বলা হয়েছিল। আসসালামু আলাইকুম। বাংলাদেশের এই নির্বাচন, আমরা তো বলি যে নির্বাচনটা হোক, দেশটাকে অন্তত একটা স্থিতিশীল জায়গায় আনার জন্য নির্বাচনটা প্রয়োজন। কিন্তু নির্বাচন হলেও যে আমাদেরকে অনেক পথ পাড়ি দিতে হবে এবং নানান জটিলতার সামনে আসবে, এটা গত কয়েকদিন আগে আমাদের এখানে একটা শোতে অ্যাডভোকেট মহসিন রশিদ তিনি বলেছেন যে নির্বাচনের পরে অনেক রকম সাংবিধানিক জটিলতা তৈরি হবে। এই সরকার আমাদের সংবিধান মানে আবার মানেও না, এই প্রেক্ষাপটে সমস্যাটা হবে। এখন বাংলাদেশের সংসদ সচিবালয়ে পড়েছে একটা বাটে। সংসদ সচিবালয়ে বাংলাদেশের স্পিকার নাই। স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তিনি তো একটা মানে ম্যাজিক্যালি উধাও বলবো, মানে উনি যে কোথায় আছেন, উনি সর্বত্র বিরাজমান আবার কোথাও বিরাজমান না এরকম। তো ইনি নতুন পাসপোর্ট করেন পর্যন্ত, হ্যাঁ, কিন্তু তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না। কেউ কেউ বলেন উনি বিশেষ জায়গায় আছেন। এখন সে বিশেষ জায়গাটা কি কেউ আর খুঁজতে চায় না। এখন শিরিন শারমিন চৌধুরী নাই, ডেপুটি স্পিকার টুকু, শামসুল হক টুকু, তিনি আছেন জেলে। ফলে এই যে মাঠের লড়াই, যে সংসদ সদস্যরা এখন ইলেকশনে নেমেছেন, তারা পাশ করলে পরে তাদের শপথ কে পড়াবে, এই নিয়ে একটা বড় জটিলতা তৈরি হয়েছে। সেই জটিলতাটাই পত্রপত্রিকায় উঠে এসছে, আমি সেটা একটু আপনাদেরকে আগে জানিয়ে নিতে চাই। বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ পড়াবেন কে? সংসদ সচিবালয় এর জন্য উপযুক্ত ব্যক্তি খুঁজে নেমেছে। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার মতন। তবে সংবিধান অনুযায়ী আগের সংসদের স্পিকারের এই শপথ পাঠ করানোর কথা। অভ্যুত্থানের পর 2024 সালের 2 সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এখন কারাগারে আছেন, তিনি এখনো পদত্যাগ করেননি। সংবিধানের 74/6 অনুচ্ছেদ অনুযায়ী নতুন স্পিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নিজ পদে বহাল আছেন বলে গণ্য হবেন। তার মানে শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করলেও সেটা এখনো পদত্যাগ হিসেবে গণ্য করা হবে না। এই অবস্থায় শপথ পড়ানোর জন্য সংসদ সচিবালয়ের উপযুক্ত ব্যক্তি খোঁজার উদ্যোগ আইনি প্রশ্নের জন্ম দিয়েছে। গত 28 জানুয়ারি সংসদ সচিবালয় নবনির্বাচিত এমপিদের কে শপথ পাঠ করাবেন সে বিষয়ে মতামত চেয়ে সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের কাছে নথি উপস্থাপন করেছে। উপদেষ্টার সম্মতি পেলে এ সংক্রান্ত সার সংক্ষেপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। মানে পেজ খুব ভালোভাবেই লেগেছে। মানে এই সরকার শপথ নাই তো শপথ নিচ্ছিল, ধরেন রাষ্ট্রপতির কাছে শপথ দিচ্ছে, কিন্তু রাষ্ট্রপতি মানে না। এখন লামছাম যদি নতুন সরকারকে শপথ করায়, এটা চাইলে তার প্রধান উপদেষ্টা শপথ করাতে পারবেন না, তাই না? প্রধান উপদেষ্টা কোন সাংবিধানিক
পদের এবং তার বৈধতা নিয়ে প্রশ্ন আছে, প্রধান উপদেষ্টার বৈধতা নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে। ফলে সামনের সংসদে যারা পাশ করে আসবে না, পাশ হওয়ার পরে যে সংসদ গঠিত হবে, সেখানে তো আসলে আগে ওই সংসদকে বৈধতা দেওয়ার জন্য ওখানে বিল উত্থাপন করা লাগবে। মানে এরকম একটা সিচুয়েশন বর্তমান সরকারকে বৈধতা দেওয়ার জন্য এবং আগামী সরকার নিজে বৈধতা পাওয়ার জন্যই একটা প্রক্রিয়া পথ বেছে নিতে হবে, অথবা উচ্চ আদালতের দ্বারস্থ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।